হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছো। তো কোভিড-19 কারণে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমাদের লেখাপড়া কিন্তু মোটেই থেমে নেই। আমরা বিভিন্নভাবে আমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছি। অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছি। তবে এই পড়ালেখার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এক্সাম। যদি স্কুল কলেজ খোলা থাকতো তাহলে হয়তো আমাদের বিভিন্ন ধরনের এক্সাম নেওয়া হতো, বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, বিভিন্ন মূল্যায়ন পরীক্ষা এবং বিভিন্ন ধরনের ক্লাস টেস্ট নেওয়া হতো, যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল ছিল। তবে বর্তমানে বাংলাদেশ সরকার এই হেল্পফুল অবস্থাটা আমাদের পূরণ করার জন্য তারা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরি করা। বাংলাদেশ সরকার প্রত্যেকটা স্কুলে মাধ্যমিক লেভেলের জন্য ক্লাস 6, 7, 8 এবং 9-এর জন্য একটা করে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উপর। তো শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ থেকে সেই অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করবে এবং বাসায় বসে সেগুলোর সমাধান করার পর সেটা আবার স্কুলের স্বাস্থ্যবিধি মেনে জমা দিয়ে আসবে এবং তোমাদের এই অ্যান্সারটা অবশ্যই বোর্ড কর্তৃক মূল্যায়ন করা হবে। তো বন্ধুরা, এই অ্যাসাইনমেন্টের অ্যান্সার একটা নমুনা আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। তোমরা চাইলে এই নমুনাটা ফলো করেই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারো। তো বন্ধুরা, বেশি কথা না বেরিয়ে চলো আমরা সরাসরি আমাদের অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি এবং আমরা নমুনাটা দেখে শিখতে পারি কিভাবে এটা কমপ্লিট করা যায়। তো চলো বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করি। ইংলিশের অ্যাসাইনমেন্টটা প্রথমে আমাদের কিন্তু কোশ্চেনটা দেখতে হবে, আমাদের কোন কোন কোশ্চেনটি দেওয়া হয়েছে এবং সেগুলার আমাদের সমাধান করতে হবে। তো প্রথমে দেখো, এখানে সিরিয়াল দেওয়া আছে, ফার্স্ট অ্যাসাইন টাস্ক, তারপর আমাদের ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন, ইউনিট দেওয়া আছে এবং লেসনের টাইটেল দেওয়া আছে এবং এইগুলোই আমাদের সমাধান করতে হবে অ্যাসাইনমেন্ট। তো প্রথমে ইউনিট 1 লেসন 4 থেকে রেসপন্সিবিলিটিস, এখান থেকে একটা SW দিয়েছে, সেটা হচ্ছে সেকশন সি। ইউনিট 1-এর লেসন 4 রেসপন্সিবিলিটিস থেকে সেকশন সি এর SWটা আমাদের করতে হবে। তার মানে আমাদের মেইন বইয়ের ফার্স্ট পেপারের ইউনিট 1 থেকে লেসন 4 এর রেসপন্সিবিলিটিস যেটা, সেখান থেকে সেকশন সি নাম্বার কোশ্চেনটা আমাদের সমাধান করতে হবে। তারপর হচ্ছে আমাদের সেকেন্ডটা হচ্ছে ইউনিট 4 থেকে লেসন 1 দ্য ফেরি বোট, এখানে একটা SW, সেটা আমাদের সমাধান করতে হবে সেকশন সি এর কোশ্চেন নাম্বার 3। তবে এখানে সেকশন সি এর আমরা অনেকগুলো কোশ্চেন দেখব, তবে 3 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে ওটাই শুধু আমাদের কমপ্লিট করতে হবে, সমাধান করতে হবে। তারপর আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ইউনিট 4 লেসন 4 দ্য স্টোরি অফ লিপি। এই লেসন থেকে আমাদের একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। তো অ্যাসাইনমেন্টটা কি? রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। নিচে যে স্টোরিটা দেওয়া আছে এটা পড়তে বলা হয়েছে। রাইট 10 নিউ সেন্টেন্স টু কমপ্লিট দ্য স্টোরি ইন আ ওয়ে ইউ উড লাইক। এখানে যে স্টোরিটা দেওয়া আছে, নীলা নামে একজনের স্টোরি, এই স্টোরিটা তুমি লেখার পর এখানে যতটুকু দেওয়া আছে তারপরেও তুমি 10টা নতুন বাক্য যোগ করে এই স্টোরিটা কমপ্লিট করতে হবে। তো এই ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তারপরে কোশ্চেনের পাশে আমাদের আরও একটা তোমরা দেখতে পাচ্ছ লেখা যাচ্ছে যে অ্যাসেসমেন্ট ক্রিয়েশিয়া, অর্থাৎ আমাদের যে খাতাটা মূল্যায়ন করা হবে, যে টিচাররা আমাদের খাতাটা দেখবে, সে খাতাটা কিভাবে দেখবে। তো এখানে একই রকম আগের মতোই আমাদের সেম কোয়ালিটি। এখানে আমি একটা পড়ব, টিচার উইল চেক স্টুডেন্টস অ্যাবিলিটি টিচার চেক করবে টু ইউজ ল্যাঙ্গুয়েজ টু কানেক্ট দ্য রিয়েলিটি উইথ কন্টেন্ট। তোমার কন্টেন্টের সাথে মিল রেখে তোমার অ্যাবিলিটি চেক করবে। তোমার গ্রামাটিক্যাল কোনো ভুল ভ্রান্তি আছে কিনা সেটা সে দেখবে। স্পেলিং হচ্ছে আমাদের বানানটা ঠিক আছে কিনা সেটা সে দেখবে। পাঞ্চুয়েশন মার্কগুলো আমরা সঠিকভাবে বসাইছি কিনা সেটা দেখবে। কোনো ভোকাবুলারিতে আমাদের কোনো ঘাটতি আছে কিনা বা ভুল হয়েছে কিনা সেটা দেখবে এবং কমিউনিকেশনগুলো আমাদের দেখবে। তো প্রথমে আমরা অ্যাসেসমেন্ট ক্রিয়েশনটা পড়ে নিলাম। তো এখন আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব। সরাসরি আমরা বইয়ের যে কোশ্চেনটা আছে এক এক করে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো আমি সরাসরি তোমাদের বইতে নিচ্ছি না, আমি বইয়ের প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের সামনে শো করতেছি এবং সেখান থেকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবেই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। তো প্রথমে আমরা ইউনিট 1 লেসন 4 রেসপন্সিবিলিটিস, এখানে যে SW আছে সেকশন সি, এটা আমরা কমপ্লিট করব। তো চলো শুরু করছি। প্রথমে 1 নম্বরে কোশ্চেন দেওয়া আছে, হুইচ পারসনস অ্যান্ড ইনস্টিটিউশনস ডু ইউ হ্যাভ রেসপন্সিবিলিটিস ফর। এর অর্থ হচ্ছে কাদের এবং কোন কোন প্রতিষ্ঠানের প্রতি তোমার দায়িত্ব রয়েছে। তো আমরা একটা অ্যান্সার লিখতে পারি, উই হ্যাভ রেসপন্সিবিলিটিস ফর আওয়ার প্যারেন্টস, টিচার্স, ফ্রেন্ডস অ্যান্ড এল্ডারলি পারসনস অফ সোসাইটি। তার মানে আমাদের যে দায়িত্বগুলো রয়েছে আমাদের
পিতামাতার উপর, আমাদের শিক্ষকদের উপর, তারপর আমাদের ফ্রেন্ডস অর্থাৎ বন্ধু বান্ধবের উপর, এবং আমাদের সমাজের বয়োজ্যেষ্ঠ কত ব্যক্তিবর্গ আছে তাদের উপরে আমাদের দায়িত্ব রয়েছে। তারপর চলে যাচ্ছে সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে মেক এ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ অ্যাজ এ স্টুডেন্ট অ্যাট হোম, স্কুল অ্যান্ড ইন সোসাইটি। যার অর্থ হচ্ছে একজন শিক্ষার্থী হিসেবে বাড়িতে, স্কুলে ও সমাজে তোমার দায়িত্বের একটি তালিকা তৈরি করো। তার মানে একজন শিক্ষার্থী হিসাবে আমি বাড়িতে যে আমার কি দায়িত্ব রয়েছে, স্কুলে কি ধরনের দায়িত্ব রয়েছে এবং সমাজে কি ধরনের দায়িত্ব রয়েছে, এটা তালিকা তৈরি করতে হবে ইংরেজিতে। তো আমরা এখানে 3টা তালিকা লিখে দিলাম। হেল্পিং এল্ডার্স অর আদার্স ইন দেয়ার অ্যাক্টিভিটিস, বড়দেরকে বা অন্যদেরকে তাদের কাজে সহায়তা করব। বি নম্বরে পার্টিসিপেটিং ইন কালচারাল অ্যান্ড সোশিয়াল অ্যাক্টিভিটিস, সাংস্কৃতিক ও সামাজিক কাজে অংশগ্রহণ করব। হেল্পিং ইয়ঙ্গার্স এট হোম টু লার্ন দেয়ার লেসন্স, বাড়িতে যে ছোট ভাই বোনরা থাকবে তাদেরকে লেখাপড়ায় সাহায্য করব। এই চলে গেল আমাদের সেকেন্ড কোশ্চেন। এখন আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে মেক অ্যানাদার লিস্ট অফ থিংস ইউ শুড নট ডু অ্যাট হোম, স্কুল অ্যান্ড ইন সোসাইটি, বাড়িতে, স্কুলে এবং সমাজের যেসব কাজ তোমার করা উচিত নয় সেসব কাজের একটা তালিকা তৈরি করো। মানে আমরা বাড়িতে কিংবা স্কুলে বা সমাজের মধ্যে আমরা কোন কোন কাজগুলো করব না, যেগুলো করা আমাদের উচিত নয়, সেগুলো একটা লিস্ট তৈরি করতে হবে। তো এখানে আমরা 3টা কাজ দিতে পারি। 3টা কাজ ধরো, আমরা ওয়াচিং টিভি উইথ হাই সাউন্ড, মানে উচ্চ শব্দে আমাদের টিভি না দেখাই শ্রেয়। ক্রিয়েটিং ডিস্টারবেন্স ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে অসুবিধা সৃষ্টি করা যাবে না। স্পিকিং ইল অফ আদার্স অর কোয়ারেলিং উইথ আদার্স, অন্যের সম্পর্কে মন্দ কথা বলা অথবা কোনো ধরনের ঝগড়া করা যাবে না অন্যের সাথে। তারপর চলে যাচ্ছি 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আই গেট হেল্প ফ্রম 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হু ডু ইউ গেট হেল্প ফ্রম টু ডিসচার্জ দ্য রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ লিস্টেড ইন C1। C1 এর যে তালিকাভুক্তটা তুমি করেছো দায়িত্ব পালন করতে, কে কে তোমাকে সাহায্য করেন সেটা এখন হাউ টু দে হেল্প ইউ, কিভাবে তারা তোমাকে সাহায্য করেন। তার মানে তুমি C1 এ যে একটা লিস্ট করেছিলে, প্যারেন্টস, তারপর টিচার্স, ফ্রেন্ডস, এল্ডারলি পারসন, এগুলো আমরা C1 এ লিস্ট করেছিলাম। তো এইখানে তারা আমাদের কিভাবে সাহায্য করে এবং সেটা আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে, কে কে করে এবং কিভাবে করে। তো এটার আনসার আমি দিয়ে দিচ্ছি নিচে। I get help from all the persons listed in C1 to discharge my responsibilities। তার মানে C1 আমি যে তালিকাটা করেছিলাম তার মধ্যে সবার কাছ থেকে আমি সহযোগিতা পেয়ে থাকি। My parents help me in my studies, আমার মা বাবা আমাকে লেখাপড়ায় সাহায্য করে। My elder brother and sisters help me nurturing the practice of behaving well with others, আমার বড় ভাই বোন আমাকে অন্যদের সাথে ভালো ব্যবহার করার ক্ষেত্রে সাহায্য করে। My teachers are always there to teach me how to be punctual, disciplined and honest, আমার শিক্ষকবৃন্দ সর্বদাই আমাকে সময়ানুবর্তিতা, সুশৃঙ্খল এবং সৎ হওয়া শিক্ষা দেন। দেন আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5। Are there any difficulties in fulfilling the responsibilities? Briefly describe them. দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কি? যদি থাকে সেটাকে সংক্ষেপে বর্ণনা দেওয়া লাগবে সংক্ষেপে, যদি দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা থাকে। Yes, there are some difficulties in fulfilling my responsibilities. হ্যাঁ, আমার দায়িত্ব পালনে কিছু সমস্যা হয়। Sometimes I cannot manage time to help my family members and relatives. মাঝে মাঝে আমি আমার পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের সাহায্য করার জন্য পর্যাপ্ত সময় পাই না। Very often I find it difficult to get money for helping the distressed people. প্রায়ই আমি দুস্থ লোকদের সাহায্য করার জন্য অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হই। Sometimes my friends feel annoyed at my helpful activities. মাঝে মধ্যে আমার সহযোগিতামূলক কর্মকাণ্ডে আমার বন্ধু বান্ধবরা বিব্রত বোধ করে। দেন আমরা চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেনে। Make a list of responsibilities other people have towards you. Briefly describe what might happen if they fail to fulfill the responsibilities. তোমার প্রতি অন্যরা যেসব দায়িত্ব পালন করে সেগুলো একটি তালিকা তৈরি করো।
মানে তুমি তো এতক্ষণ তুমি কোন কোন দায়িত্ব পালন করছো সেটা তালিকা তৈরি করছো। এখন তোমার প্রতি অন্যরা যদি কোনো দায়িত্ব পালন করে থাকে সেটার একটা তালিকা তৈরি করো। সেই দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ হলে কি ঘটতে পারে সেটাও সংক্ষেপে বর্ণনা করো। তো এ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস আদার পিপল হ্যাভ টুয়ার্ডস মি টু গিভেন বিলো। আমার প্রতি অন্যদের যেসব দায়িত্ব রয়েছে তার একটি তালিকা নিচে তৈরি করা হলো। 1 নম্বরে, টু রিচ মি হাউ টু শেপ মাই মোরালিটি, আমার নৈতিকতা গঠনে শিক্ষা দিতে। টু শো মি দ্য রাইট পাথ অফ লাইফ, আমার জীবনের সঠিক পথ দেখাতে। টু ইন্সপায়ার মি টু বিহেভ ওয়েল উইথ আদার্স, আমাকে অন্যদের সাথে ভালো ব্যবহার করার উৎসাহ দিতে। টু সাজেস্ট মি টু বি হেল্পফুল টু আদার্স, আমাকে অন্যদের প্রতি সহযোগিতা পরায়ণ হতে। ইফ দে ফেল টু ফুলফিল দ্য রেসপন্সিবিলিটিস, যদি তারা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন, I will find it difficult to prepare myself as a good citizen, তবে আমি নিজেকে সুনাগরিক হিসেবে প্রস্তুত করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হব। দেন আমরা চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেনে। What rewards are you likely to get if you fulfill your responsibilities? তুমি যদি তোমার দায়িত্ব পালন করো তাহলে তুমি কি কি পুরস্কার পাবে বলে মনে হয়? তো এটার অ্যান্সার দেখো কি। I always take pleasure in fulfilling my responsibilities. আমি সর্বদা আমার দায়িত্ব পালনের মধ্যে আনন্দ খুঁজে পাই। I don't expect any other rewards for it. আমি এর জন্য কোনো পুরস্কার আশা করি না। But certainly I will be praised by others for this. কিন্তু আমি অবশ্যই এটির জন্য অন্যদের কাছে প্রশংসিত হব। I will also get a kind of self-contentment by discharging my responsibilities properly. এছাড়াও আমি আমার দায়িত্ব পালনের মাধ্যমে এক ধরনের আত্মতৃপ্তি পাব। দেন আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন, এর বি নাম্বারটা। 7 নাম্বার এখানে দুইটা কোশ্চেন আছে, আমরা এ নাম্বারটা কমপ্লিট করলাম এখন, তারপর চলে যাচ্ছে বি নাম্বারটায়। বি নাম্বারটায় দেখো বলা হয়েছে, হোয়াট পেনাল্টিজ অর পানিশমেন্টস মে ইউ গেট ইফ ইউ ডু নট ক্যারি আউট ইউর রেসপন্সিবিলিটিস, যদি তুমি তোমার দায়িত্ব পালন না করো তাহলে কি শাস্তি পাবে বলে তোমার মনে হয়? তোর অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। ইফ আই ডু নট ডিসচার্জ মাই রেসপন্সিবিলিটিস, যদি আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন না করি তবে আই ওন্ট বি এবল টু প্রসপার ইন লাইফ, তবে আমি আমার জীবনে উন্নতি লাভ করতে পারবো না। বিসাইডস আদার্স উইল টক ইল অফ মি, এছাড়াও অন্যরা আমার সম্পর্কে মন্দ কথা বলবে। I won't have any position in the society, সমাজে আমার কোনো অবস্থানই থাকবে না। তারপর চলে যাচ্ছি আমরা 8 নম্বর কোশ্চেনে। What responsibilities do you think you can perform well when you go on a class picnic or when your school stage a play as part of its annual prize giving ceremony? তোমার শ্রেণীর ছাত্রছাত্রীরা যখন বনভোজনে কোথাও যায় কিংবা স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী পুরস্কারের অংশ হিসাবে একটি নাটক মঞ্চায়ন করায়, তখন তুমি কোন দায়িত্বগুলো পালন করতে পারবে বলে মনে করো? অর্থাৎ আমরা যদি আমাদের সকল শিক্ষার্থীরা মিলে যদি বনভোজনে যাই কিংবা আমাদের স্কুলে যদি একটা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, সেখানে আমি যদি মঞ্চ ঠিক করতে চাই তাহলে সেখানে আমাদের কি কি আমার যে দায়িত্বটা সেটা কি কি থাকতে পারে সেটা আমাকে এখানে মূল্যায়ন করতে হবে, সে সম্বন্ধে আমাকে কিছু লিখতে হবে। তো অ্যান্সার দিচ্ছি আমি। If I go on a class picnic, I will take the responsibility of necessary arrangement. যদি আমি শ্রেণী বনভোজনে যাই তবে আমি প্রয়োজনীয় আয়োজনের দায়িত্ব নিব। যত প্রয়োজনীয় আয়োজন রয়েছে সেগুলোর দায়িত্ব আমি নেওয়ার চেষ্টা করব। I will distribute food among others. আমি অন্যদের মাঝে খাবার বিতরণ করব। And if I am given the opportunity to put on a play in the school campus, I will help to make the stage. আর যদি আমাকে স্কুলের আঙিনার নাটক মঞ্চায়ন করতে দেওয়া হয় তবে আমি মঞ্চ তৈরিতে সাহায্য করব। তো আমরা এক এক করে 8টা কোশ্চেনের উত্তর দিয়ে দিলাম এবং এই 8টা কোশ্চেনের আমাদের প্রথম যে SWটা ছিল কোশ্চেন নাম্বার 1, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল ইউনিট 1 লেসন 4 রেসপন্সিবিলিটিস থেকে। তো এখন আমরা চলে যাব পরবর্তী যেই কোশ্চেনটা আমাদের বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের ইউনিট 4 লেসন অন দ্য ফেরি বোট। এখানে 3 নং যে কোশ্চেনটা রয়েছে আমাদের মেইন বইয়ের সি এর সেকশন সি এর শুধু 3 নম্বর কোশ্চেনটা আমাদের সমাধান করতে হবে। তো 3 নম্বর কোশ্চেনের
প্রথম কোশ্চেনটা হচ্ছে, if we have too many buyers of fish in the market, what is likely to happen? মাছের বাজারে যদি অনেক বেশি ক্রেতা থাকে তাহলে কি ঘটবে? তো স্বাভাবিকভাবে আমরা এটা লিখে দিতে পারি, if there are too many buyers in the fish market, the prices of fish will go high within a short time. যদি দেখো আমরা মাছের বাজারে যদি অনেক ক্রেতা দেখি আমরা, তাহলে সেখানে স্বল্প সময়ের মধ্যেই মাছের দামটা বেড়ে যায়। সেকেন্ড কোশ্চেন, if we have too many passengers at a bus or train station, what may happen? যদি বাস আর ট্রেন স্টেশনে যদি অনেক বেশি যাত্রী হয় তাহলে সেখানে কি হতে পারে? There will be a shortage of tickets. Then tickets will go to the black market. Passengers will have to buy tickets from the black market at a high rate. And finally, there will be a great rush and people will want to get into the bus or train in a body. So there may be accident on the way. Then there will be an indisciplined and risky situation. তার মানে প্রথমটা হচ্ছে there will be a storage of tickets. টিকেটের ঘাটতি হবে, প্রথমেই টিকেটের আমাদের ঘাটতি হবে। Then tickets will go to the black market. তখন টিকিটগুলো কালো বাজারে চলে যাবে। Passengers will have to buy tickets from the black market at a high rate. বেশি দামে যাত্রীদের কালো বাজার থেকে টিকিট ক্রয় করতে বলা হবে। And finally there will be a great rush and people will want to get into the bus or train in a body. পরিশেষে লোকজন একসঙ্গে গাড়িতে বা ট্রেনে উঠবে, তাতে রাস্তা দুর্ঘটনা ঘটতে পারে। So there may be accident on the way. যার পথিমধ্যে এখানে বিশৃঙ্খলা হতে পারে, এখানে দুর্ঘটনা ঘটতে পারে। There will be an indiscipline and risky situation. তবে পথিমধ্যে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার হতে পারে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। তারপর হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা। এখানে বলা হয়েছে, if we have too many people in a village, city অথবা টাউন, what will happen? যদি আমাদের গ্রামে, শহরে কিংবা নগরে অনেক বেশি মানুষ থাকে তাহলে কি হবে? People will fall in a lot of troubles. মানুষ ব্যাপক কষ্টের সম্মুখীন হবে। They will be deprived of their basic rights and essentials. তারা তাদের মৌলিক অধিকার ও প্রয়োজন হতে বঞ্চিত হবে। They won't have enough food, shelter, clothes and education. তাদের যথেষ্ট খাবার, আশ্রয়, পোশাক ও শিক্ষাও পাবে না। There will be rush everywhere. সর্বত্র দেখা দেবে জনাকীর্ণতা। Life will stand still because of serious traffic jam. যানজটের ফলে জীবন হয়ে পড়বে নিশ্চল। People won't be able to reach their destination in time. লোকজন ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হবে। So productions and all other activities will get stuck. সুতরাং উৎপাদন এবং অন্যান্য কাজকর্ম থমকে যেতে পারে। তো এই ছিল আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা, ইউনিট 4 লেসন 1 দ্য ফেরি বোট থেকে SW সেকশন সি এর 3 নম্বর কোশ্চেনের সমাধান। এখন আমরা চলে যাব সরাসরি ইউনিট 4 লেসন 4 দ্য স্টোরি অফ লিপি, অর্থাৎ আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে একটা স্টোরি, সেই স্টোরিটা কমপ্লিট করতে বলা হয়েছে। আমরা সরাসরি সেখানে চলে যাব এবং সেই স্টোরিটা কমপ্লিট করার চেষ্টা করব। তো ইউনিট 4-এ আছে দ্য স্টোরি অফ নীলা। নীলার একটা স্টোরি দেওয়া আছে, সেটাকে আমাদের কমপ্লিট করতে হবে স্টোরিটা। তো সেটা আমি পড়ছি, দেখো তোমরা শোনো। নীলা, a young girl of 14, is a student of class 9 of নোয়াপাড়া গার্লস হাই স্কুল, নোয়াপাড়া। অর্থাৎ নীলা নামে একটা মেয়ে, সে 14 বছর বয়সের স্টুডেন্ট এবং ক্লাস 9-এ পড়ে, নোয়াপাড়া গার্লস হাই স্কুলের স্টুডেন্ট, নোয়াপাড়ায়। She was a poor girl but had a aspiration to help her family for a better life. সে হচ্ছে একটা গরিব মেয়ে, কিন্তু তারপরে সে তার পরিবারকে ভালো রাখার জন্য একটা অ্যাসপিরেশন তৈরি করে। On her way to school, a boy named Alam used to teach her very often. প্রায়শই সে যখন স্কুলে যায় তখন আলম নামে একটা ছেলে তাকে টিচ করে, অর্থাৎ বিরক্ত করার চেষ্টা করে। But she did not get trusted, rather she wanted to pursue to her studies. কিন্তু তিনি এটাকে কোনো কিছু মনে না করে সে তার পড়ালেখা চালিয়ে যাচ্ছিল ভালোভাবে। নীলা is the eldest of 5 children, 3 daughters and 2 sons. 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে মোট 5 ভাই বোনের মধ্যে নীলা হচ্ছে সবচেয়ে বড়। Their father is a day laborer worker on the people's land and mother is a homemaker and a part-time worker at others people's home. ফাদার হচ্ছে ডে লেবারার, অর্থাৎ অন্যের জমিতে কাজ করে, অন্যের বাসায় কাজ করে,
এবং মাদার হচ্ছে হোম মেকার অর্থাৎ বাসায় রান্নাবান্না করে এবং পার্ট টাইম হিসাবে অন্যের বাসা বাড়িতেও কাজ করে থাকে। দ্য প্যারেন্টস পার্টিকুলারলি দেয়ার মাদার, তাদের পিতামাতা স্পেশালি অর্থাৎ পার্টিকুলারলি হচ্ছে বিশেষত তার মা, found it real difficult to raise 5 children on the same income the father could earn. তার বাবার যে স্বল্প জোগাড় অর্থাৎ স্বল্প টাকা ইনকামটা, এটা দিয়ে তাদের এই এত বড় একটা পরিবার 5 ছেলেমেয়ের পরিবার এটা ওঠানো সম্ভব হচ্ছে না। Her mother saw Alom as the boy son, only son of farmer in the same village. তার মা দেখতে পেল যে তাদের একই গ্রামে একটা কৃষকের একমাত্র ছেলে হচ্ছে আলম। আলম ওয়াজ উইডোয়ার বাট ওয়েল অফ। ওয়েল অফ হচ্ছে আলম খুবই একটা ভালো, কিন্তু একটা সমস্যা, সে হচ্ছে বিবাহিত ছিল, এখন বর্তমানে বিবাহিত নাই, অন্যরা বলা হচ্ছে যাকে। সো নীলা's father decided that to marry her off. Neela was not ready to accept what her parents wanted to impose on her. তো নীলার বাবা সম্মতি হয়ে গেল, ডিসাইডেড করে ফেললো যে নীলাকে ওই আলমের সাথে বিয়ে দেবে, কিন্তু নীলা কোনোভাবেই তার মা বাবার এই সিদ্ধান্তটা ইম্পোজ করে দিল, কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারলো না। নীলা ফার্স্ট টকড উইথ হার ফ্রেন্ডস অ্যান্ড দেন উইথ দ্য হেডমাস্টার। প্রথমে নীলা তার বন্ধু বান্ধবের সাথে কথা বললো এই বিষয়ে এবং পরবর্তীতে সে তার প্রধান শিক্ষককে জানালো। হি কল্ড এ মিটিং অফ দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস অফ স্কুল। সে যেই টিচারের জানানো হলো, তখন সে হেড টিচার তাদের স্কুলে সকল শিক্ষক এবং স্টুডেন্টদের নিয়ে একটা মিটিং ডাকলো। হি অলসো ইনভাইটেড দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার্স। সে একই সাথে স্কুল কলেজ কমিটির মেম্বার্সের অর্থাৎ সদস্যদের ডাকলো। সাম রেসপেক্টেবল পারসনস অফ দ্য ভিলেজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকেও সেই মিটিংয়ে ডাকা হলো। দ্য হেডমাস্টার এক্সপ্লেইনড ইট ডিটেলস দ্য সিরিয়াস কনসিকুয়েন্সেস দ্যাট উড ফলো নীলাস ম্যারেজ। হেডমাস্টার অর্থাৎ আমাদের যে প্রধান শিক্ষক ছিল, সে পুরোপুরি একেবারে ডিটেলসে সম্পূর্ণ সিরিয়াস কনসিকুয়েন্সেস অফ দ্যাট উড ফলো নীলাস ম্যারেজ। নীলা যদি এই বিবাহটা করে তাহলে তার পড়ালেখার ক্ষতি সহ বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, সেটা সে ডিটেলসে পুরোপুরি জানিয়ে দিল। At last moment, Neela's father realized to his mistake and Neela's marriage was called off. একেবারে শেষ মুহূর্তে নীলার বাবা তার ভুলটা বুঝতে পারলো এবং সে নীলার যে বিয়েটা ছিল সেটা অফ করে দিল। She is now studying of Gulf College in নোয়াপাড়া। সে এখন অর্থাৎ নীলা এখন বর্তমানে নোয়াপাড়া একটা গল্ফ কলেজে পড়াশোনা করছে। তো এই তো আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল আমাদের 3টা অ্যাসাইনমেন্ট, এবং এভাবে আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করে উপস্থাপন করতে পারবো। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেনের একটা সংক্ষিপ্ত নমুনা। তোমরা চাইলে এটা ফলো করে নিজেরাও লিখতে পারো। তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট আসা পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে তুমি সবার আগে আমাদের ভিডিওটা পেতে পারো। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।